আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজিপ্ট লেসন বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত ক্লাসে আমরা এই অধ্যায়ের 9টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 এবং 3 এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট দুইটি দেখে আসি। ফরম্যাট নাম্বার 2 ইপিএস এবং ফরম্যাট নাম্বার 3 লিবারেট ফার্ম। এই ফরম্যাট দুইটি খুবই গুরুত্বপূর্ণ। এ অধ্যায় থেকে বিগত বছরে এই দুইটি ফরম্যাট থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। আবার এই ফরম্যাট দুইটি অঙ্ক অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির 6 নম্বর অধ্যায়তে দেওয়া হয়েছে। এজন্য আজকের ক্লাসটা আপনারা খুব মনোযোগ সহকারে শিখবেন। শিক্ষার্থীগণ, যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আমার লেখা ইজিপ্ট লেসন নোটটি বের করবেন এবং অঙ্কগুলি মিলিয়ে নেবেন, তাহলে আপনি অঙ্ক প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার তৈরি করতে হলে আমাদের একটি ছক মনে রাখতে হবে। তো 2 নম্বর ফরম্যাটের এই ছকটি যেমন এখানে দেওয়া হয়েছে, সেল বিক্রয়, এবং সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি থাকে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, এবার ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স অর্থাৎ ইএটি বের হয়। ইএটির পরে প্রিফারেড ডিভিডেন্ড থাকলে বাদ দিতে হয়, আর প্রিফারেড না থাকলে বাদ দিতে হয় না। তো প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যে ফলাফল আসে তার নাম হলো ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, তাহলে ইপিএস পাওয়া যাবে। এ হলো ইপিএসের সূত্র। তো ইপিএসের সূত্র আমরা লিখেছি ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। শিক্ষার্থীগণ, এই ছকের মধ্যে আমরা দেখলাম যে এখানে ইন্টারেস্টের কথা বলা হয়েছে। তো ইন্টারেস্ট আমরা পাবো কোথায়? এজন্য ইন্টারেস্টটা প্রথমে ওয়ার্কিং করে নিতে হবে, এবং প্রিফার্ড ডিভিডেন্ড, এই প্রিফার্ড ডিভিডেন্ডের একটি ওয়ার্কিং করে নিতে হবে, আর নাম্বার অফ শেয়ার, এই নাম্বার অফ শেয়ারের একটি ওয়ার্কিং করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মোট আমাদের এই অঙ্ক শুরু করার সময় প্রথমে 3টি ওয়ার্কিং করে এই 3টি আইটেম বের করে নিয়ে তারপরে ইপিএস তৈরি করতে হবে। 3টি ওয়ার্কিং কী কী? প্রথমে নাম্বার অফ শেয়ার, তারপরে ইন্টারেস্ট, তারপরে প্রিফারেড ডিভিডেন্ড। সেক্ষেত্রে এবার আসলে আমরা অঙ্কের মাধ্যমে এগুলি সমাধান করি। তো 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখি। ইজিপ্ট লেসন বুকটিতে আমি 2 নম্বর ফরম্যাটের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়েছি, আর বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আশা করি এর বাইরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ, কারণ এই নিয়মের বাইরে আর কিছু থাকবে না। তো আসুন, এই ফরম্যাটে আমাদের প্রশ্ন করা হতে পারে সর্বোচ্চ 4টি। প্রশ্ন নম্বর 1, প্রথমে ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস। কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি ROE। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI। কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড আউট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এই মোট 4টি প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। তো আসুন আমরা এক নজরে এগুলো সূত্র দেখে আসি। প্রথমে ইপিএসের সূত্র আমি 2টি দিয়েছি, ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, অথবা ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। এটা হলো কস্ট অফ ইকুইটি ইএসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল ইন্টু 100। আর 4 নম্বর সূত্র ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, এটার সূত্র হলো সংক্ষেপে এখানে ইবিআইটি সমান এক্স ধরা হয়েছে। সেক্ষেত্রে প্রথম অংশে এক্স মাইনাস আই, এক্স হলো এখানে ইবিআইটি, তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল সোর্স নাম্বার ফার্স্ট। এবার সমান সমান একই সূত্র এই পাশে, এক্স হলো এখানে ইবিআইটি, তো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার নেক্সট। তো যদি 1 আর 2 বলা হয় সোর্স দুইটার মধ্যে ইনডিফারেন্স, তাহলে 1 2 লিখতে হবে। যদি বলা হয় 1 3, তাহলে 1 3 লিখতে হবে। যদি বলা হয় 2 3, তাহলে 2 3 লিখতে হবে। আর দুইটা সোর্সের মাধ্যমে এখানে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করা যায়। সেক্ষেত্রে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি হলো এমন একটা ইবিআইটি যে ইবিআইটি দ্বারা ইপিএস তৈরি করার পরে ইপিএস দুইটার ভিতরে কোনো ব্যবধান থাকে না, অর্থাৎ দুইটা ইপিএস সমান হয়, একই রকম আসে। তো এই সমস্ত সমস্যাগুলো আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন বুঝতে আরও বেশি ক্লিয়ার হবে। তো চলুন আমরা অঙ্কের মাধ্যমে চলে যাই। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে আমি যে অঙ্কগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, বিগত বোর্ড পরীক্ষায় এখান থেকে অঙ্ক এসেছে।
তো সেগুলো দিয়েছি। আর মোট এখানে আমি 10টি অঙ্ক দিয়েছি। আজকের ক্লাসে আমি এখান থেকে 2টি বা 3টি অঙ্ক সমাধান করব, আর বাকিগুলি আপনারা হোমওয়ার্ক হিসেবে আপনাদের কাজ দেওয়া থাকবে, এগুলি সমাধান করবেন আজকে। যখন ভিডিওটি দেখবেন তখন আমার লেখা হ্যান্ডনোটটি সংগ্রহ বের করবেন এবং সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। তো আসুন, আমি এখানে যে 10টি অঙ্ক দিয়েছি তার মধ্যে শেষের দিকে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে। দেখুন এখানে 8 নম্বরটা বোর্ড পরীক্ষা এসেছে 15 সালে। এটা আমি আজকে সমাধান করে বুঝিয়ে দেব। আর এরপরে আসুন 9 নম্বর অঙ্কটি 16 সালে এসেছিল। এরপরে 10 নম্বর, এটি 16 সালে মডিফাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবার এই বছরের জন্য। সেটা দেখুন এই মোট 10টি অঙ্ক দিয়েছি। আচ্ছা, তো এখান থেকে আমি প্রথমে 1 নম্বর প্রবলেমটি সমাধান করি। সেটা দেখুন এই অঙ্কগুলি আবার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির 6 নম্বর অধ্যায়তে পাবেন। এজন্য এখান থেকে আপনি ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিও হয়ে যাচ্ছে। তো 1 নম্বর প্রবলেমটি প্রথমে কি বলা হয়েছে দেখি। 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে XYZ কোম্পানি লিমিটেড নিডস টাকা 30 লক্ষ ফর এ নিউ প্রজেক্ট। XYZ কোম্পানির নতুন প্রজেক্ট চালু করার জন্য 30 লক্ষ টাকা দরকার। এই 30 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে কোম্পানির বাইরে থেকে। আর বাইরে সাধারণত সোর্স থাকে 3টা। একটা হলো শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহ করা যায়, অর্থাৎ সাধারণ শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করা যায়। সাধারণ শেয়ারের নাম আবার 4টি: কমন স্টক শেয়ার, অর্ডিনারি শেয়ার, জেনারেল শেয়ার এবং ইকুইটি শেয়ার। 2 নম্বর সোর্স হলো যে ঋণ করে টাকা নিয়ে মূলধন সংগ্রহ করা যায়। তো ঋণ করলে সেখানেও আবার 4টি শব্দ ব্যবহার করা হয়, যেমন ডেব্ট, ডিবেঞ্চার, বন্ড, মর্টগেজ। এগুলো বললে সেখানে আমাদের ইন্টারেস্ট দিতে হয়। তো ইন্টারেস্ট ক্যালকুলেশন করার সময় আমাদের এই 4টির নাম খেয়াল করতে হবে: বন্ড, লোন, মর্টগেজ, ডেব্ট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ। এগুলো বললে সুদ আসে। আর অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার এবং কমন স্টক শেয়ার বললে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। আরেকটা সোর্স আছে প্রিফারেড শেয়ার বিক্রি করেও এই 30 লাখ টাকা আমরা ম্যানেজ করতে পারি। তো প্রিফারেড বললে সেখানে প্রিফারেড ডিভিডেন্ড ওয়ার্কিং করে নিতে হয়। সেক্ষেত্রে আসুন এবার বাকি অংশটা আমরা পড়ি, তারপরে আমরা আলোচনা করি। দে হ্যাভ 3 অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং। তাদের এই টাকা অর্থায়ন করার জন্য 3টি সোর্স আছে। সোর্স 3টি, সোর্স নাম্বার 1, 2, 3। প্রত্যেকটি সোর্সে এই 30 লাখ টাকা ম্যানেজ করার জন্য একটি পরামর্শ দেওয়া থাকবে। তো আমরা প্রথমে যে আলোচনা করলাম যে 3টি সোর্স থেকে ম্যানেজ করতে পারে যে কোনো জায়গা থেকে। তো 1 নম্বর সোর্স এখানে বলা হচ্ছে যে 15 লাখ টাকার অর্ডিনারি শেয়ার বিক্রি করে 15 লাখ টাকা ম্যানেজ করবে। আর 15 লাখ টাকা ডেপ্টের মাধ্যমে ডিবেঞ্চার বিক্রি করে 15 লাখ টাকা ম্যানেজ করতে পারবে। সেক্ষেত্রে যখন ডেপ্ট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ বলবে তখন আমরা শুনেছি যে আমরা জানি এখান থেকে ইন্টারেস্ট বের হয়। আর অর্ডিনারি শেয়ার, কমন স্টক শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার বললে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। তাহলে আমরা 2টি ওয়ার্কিংয়ের মাধ্যমে এটা আমরা দেখাতে পারি। এবার আসুন 3 নম্বর বলছে 10%, এখানে 10 লাখ টাকা অর্ডিনারি শেয়ার আর 10 লাখ টাকা ডিবেঞ্চার এবং 10 লাখ টাকা প্রিফারেড স্টক। অর্থাৎ 10 লাখ টাকা অর্ডিনারি শেয়ার বিক্রি করতে হবে যেখানে শেয়ার বৃদ্ধি পাবে। আর 10 লাখ টাকা ডিবেঞ্চার, এখানে ইন্টারেস্ট বের হবে। আর 10 লাখ টাকার প্রিফারেড, তাহলে প্রিফারেডের উপরে প্রিফারেড ডিভিডেন্ড বের হয়। তো দেখলাম 3টে সোর্স থেকে 10, 10, 10, 3 10 কে 30 লাখ টাকা ম্যানেজ করা হলো। আরেকটা অপশন আছে 8 লাখ টাকা ডিবেঞ্চার আর 22 লাখ টাকা অর্ডিনারি শেয়ার। 22 লাখ এবং 8 লাখ, তাহলে কত হলো? মোট 30 লাখ। সেক্ষেত্রে দেখুন 3টে অপশনেই আমরা দেখেছি 30 লাখ টাকার একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোন স্ট্রাকচারটা আমাদের জন্য ভালো সেটা সিলেক্ট করতে হবে। আর প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য ওয়ার্কিং করে নিতে হবে। তো এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে আগে ওয়ার্কিং করতে হয়। তো বাকি অংশটুকু আবার পড়ি। দেয়ার এক্সপেক্টেড ইবিআইটি, যদি 30 লাখ টাকা তারা বিনিয়োগ করতে পারে তাহলে প্রত্যাশিত আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হবে 6,50,000 টাকা তাদের ইনকাম হবে। রেট অফ ইন্টারেস্ট যদি লোন করে তাহলে সেখানে সুদ দিতে হবে কত? 10%। ট্যাক্স রেট দিতে হবে কত? 20%। প্রিফারেড স্টক ডিভিডেন্ড 6%। অ্যান্ড দ্য প্রাইস পার অর্ডিনারি শেয়ার যদি বিক্রি করে বাজারে তাহলে বর্তমানে শেয়ারের দাম কত? 100 টাকা করে। তাহলে আসুন ইনফরমেশনটা আমরা পড়ে নিলাম। এবার রিকোয়ারমেন্ট বলছে ফাইন্ড আউট দ্য ইপিএস। আরেকটা প্রশ্ন বলা হয়েছে 2 নম্বর, ফাইন্ড আউট দ্য সিলেক্ট দ্য বেস্ট সোর্স ফর দিস কোম্পানি। সোর্স যে 3টে ছিল এই 3টে সোর্সের মধ্যে কোন সোর্সটা কোম্পানির জন্য ভালো হবে
সেক্ষেত্রে দেখুন কোম্পানির জন্য ভালো হবে সেই সোর্স যে সোর্সের ইপিএস সবচেয়ে বড়। তো সেটা আমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেবো। তাহলে আসুন, যেহেতু আমাদের 30 লাখ টাকা দরকার, এই 30 লাখ টাকা ম্যানেজ করার জন্য আমরা 3টে সোর্স খুঁজেছি, আর এই 3টে সোর্সের আলাদা আলাদাভাবে ওয়ার্কিং করতে হবে। দেখুন অ্যান্সারের শুরুতে আমরা ওয়ার্কিং করব কয়টি? 3টি। প্রথম লিখব নাম্বার অফ শেয়ার, তারপর 2 নম্বর ওয়ার্কিং ইন্টারেস্ট অ্যামাউন্ট, তারপর 3 নম্বর ওয়ার্কিং প্রিফারেড ডিভিডেন্ড। প্রত্যেকটি ওয়ার্কিংয়ে আমাদের সোর্স ছিল কয়টি? 3টি। যদি অপশন বলতো তাহলে ও লিখতাম, যদি অল্টারনেটিভ বলতো তাহলে এ লেখা হতো, আর যদি মেথড বলা হতো তাহলে এম লেখা হতো, M1 M2 M3 এইভাবে। যেহেতু বলা আছে সোর্স, তা আমরা এস লিখেছি, তাহলে S1 S2 S3, সোর্স নাম্বার 1 সোর্স নাম্বার 2 সোর্স নাম্বার 3। আরেকটা লিখলাম সোর্স নাম্বার 1 সোর্স নাম্বার 2 সোর্স নাম্বার 3, আর প্রিফারেড সোর্স নাম্বার 1 2 3। এবার আসুন শিক্ষার্থীগণ, ওয়ার্কিংটা খুবই সহজ। আপনারা খেয়াল করবেন যে প্রথম আমি 1 নম্বর সোর্স যখন বলবো তখন 1 নম্বর সোর্স কোথায় কোথায় যায়। বলা হচ্ছে 15 লাখ টাকার অর্ডিনারি শেয়ার। শিক্ষার্থীগণ, যদি অর্ডিনারি শেয়ারের কথা বলা হয় তাহলে নাম্বার অফ শেয়ারের এখানে নিতে হবে, অর্থাৎ নাম্বার অফ শেয়ারে ওয়ার্কিং আছে 1 নম্বর ওয়ার্কিংয়ে। তো নাম্বার অফ শেয়ারে কী কী যায়? 4টে ভাষা বললে নাম্বার অফ শেয়ারের এখানে যেতে হয়। আবারও বলি, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। এই 4টি কথা বললে অবশ্যই আপনি নাম্বার অফ শেয়ারের এখানে ওয়ার্কিংটা করবেন। তাহলে আসুন 15 লাখ টাকা আমরা বসালাম নাম্বার অফ শেয়ারের এখানে। শেয়ারের দাম কত? 100 টাকা করে, ভাগ করলে হয় 15,000 শেয়ার। এটা আমাদের 1 নম্বর ওয়ার্কিং কমপ্লিট হলো। এবার আসুন 1 নম্বর সোর্সের অর্ধেক হয়েছে, আরও আছে 15 লাখ টাকার ডিবেঞ্চার। তো ডিবেঞ্চার বললে সুদ আসে, তাহলে 2 নম্বর ওয়ার্কিংয়ে আমাদের ইন্টারেস্টের একটা ওয়ার্কিং আছে, তাহলে সেখানে নিতে হবে। তো ডিবেঞ্চার, বন্ড, মর্টগেজ, লোন, ডেপ, ডিবেঞ্চার, বন্ড, মর্টগেজ, লোন, এগুলি বললে ইন্টারেস্ট বের হয়। তো আসুন আমরা এই 15 লাখ টাকা নিয়ে 2 নম্বর ওয়ার্কিংয়ে গেলাম। সোর্স নাম্বার 1, 15 লাখ টাকার উপরে ইন্টারেস্ট রেট কত? 10%। কোথায় পেয়েছি? প্রশ্নপত্রে বলা হয়েছে 10% ইন্টারেস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আসুন 15 লাখ আর 15 লাখ 30 লাখ টাকা ম্যানেজ হয়ে গেল। তাহলে 1 নম্বর সোর্সে আমরা প্রিফারেড কোনো শেয়ার বিক্রি করি নাই, সুতরাং প্রিফারেড শেয়ারে এখানে নীল হয়ে যাবে। যেহেতু আমরা প্রিফারেড শেয়ার বিক্রি করি নাই, আমরা 2 জায়গা থেকে আমরা 15 30 লাখ টাকা ম্যানেজ করে ফেলেছি, তাহলে এটা কমপ্লিট। এবার আসুন দ্বিতীয় সোর্স, খেয়াল করবেন প্রথম বলছে 10 লাখ টাকার অর্ডিনারি শেয়ার। কোথায় যাবে? নাম্বার অফ শেয়ার, অর্থাৎ 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে যাবে। অর্ডিনারি শেয়ার বললে অবশ্যই 1 নম্বরে যাবে। দেখুন তাহলে 1 নম্বর আমরা এখানে লিখেছি 10 লক্ষ টাকা ভাগ 100, তাতে আসে 10,000 শেয়ার। আরেকটা কথা বলা হচ্ছে 10 লাখ টাকার ডিবেঞ্চার। তো ডিবেঞ্চার হলে অবশ্যই ইন্টারেস্ট আসবে। তো আসুন ইন্টারেস্টে ওয়ার্কিং কয় নম্বর? 2 নম্বরে। 2 নম্বরে আমরা চলে গেলাম, সেখানে 10 লাখ টাকার উপরে ইন্টারেস্ট রেট কত? 10%। প্রশ্নে বলা ছিল, তো আমরা এটা লিখলাম, 2 নম্বর ওয়ার্কিং হলো। এবার আসুন বাকি অংশ, 10 লাখ টাকার প্রিফারেড স্টক। তো প্রিফারেড স্টকের রেট কত? 6% হারে। তো প্রিফারেড বললে কোথায় যায়? 3 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়। তো আসুন 3 নম্বর ওয়ার্কিং প্রিফারেড 2 নম্বর সোর্সে 10 লাখ টাকার উপরে 6% কত হবে? 60,000 টাকা। এটাই হলো আমাদের। তাহলে 2 নম্বর সোর্স কমপ্লিট। এখানে 10 লাখ, 10 লাখ 20 লাখ আর 10 লাখ 30 লাখ, 30 লাখ ম্যানেজ হয়ে গেল। তাই 2 নম্বর সোর্স কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 3 নম্বর সোর্সটা দেখুন, বলছে 8 লাখ টাকা ডিবেঞ্চার। সেটা দেখুন পূর্বেই বলেছি আমরা ডিবেঞ্চার, বন্ড, লোন, মর্টগেজ, ডেপ এগুলো বললে ইন্টারেস্ট হয়। তাহলে 8 লাখ টাকার উপরে ইন্টারেস্ট হবে 10% হারে। দেখুন 2 নম্বর ওয়ার্কিং 8 লাখ টাকার উপরে ইন্টারেস্ট 10%, 80,000 টাকা। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসুন 30 লাখ থেকে 8 লাখ ম্যানেজ হয়েছে, আর 22 লাখ টাকার অর্ডিনারি শেয়ার বিক্রি করতে হবে। তাহলে 22 লাখ ম্যানেজ হবে অর্ডিনারি শেয়ারের মাধ্যমে। তো অর্ডিনারি শেয়ার বললে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে গেলাম, 22 লাখ টাকা ভাগ 100 টাকা। তাহলে কী হলো? এখানে 22,000 শেয়ার সংখ্যা বৃদ্ধি পেলো। 3 নম্বর সোর্সে আমরা কোনো প্রিফারেডের কথা দেখে নাই, সুতরাং প্রিফারেডের এখানে 3 নম্বর সোর্সে নীল বসাতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, ওয়ার্কিংটা অনেক সহজভাবে বোঝানো হয়েছে। তো এবার আসুন আমাদের ইপিএস তৈরি করার জন্য একটা ছক তৈরি করি। তো ছকে আমাদের লেভেল কয়টা? সোর্স যে কয়টা? সোর্স কয়টা? 3টা, 1 2 3। এটা ছক করলাম পার্টিকুলারের জন্য। আর সোর্স 1, সোর্স 2, সোর্স 3 উপরে লেখা হলো। এবার আসুন প্রথমে আমাদের ইবিআইটি দেওয়া হয়েছে
এখানে 6,50,000 টাকা। তো সবার জন্য প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সোর্সে 6,50,000 টাকা ইবিআইটি। ইবিআইটির থেকে প্রথমে বাদ দিতে হয় ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট পাবো কোথায়? 2 নম্বর ওয়ার্কিংয়ে আছে ইন্টারেস্ট। দেখুন 2 নম্বর ওয়ার্কিংয়ে ইন্টারেস্ট ছিল প্রথম 1 নম্বর সোর্সে 1.5 লাখ, 1,80,000। দেখুন প্রথমটা 1.5 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 80,000। ইন্টারেস্ট বসিয়ে আমরা মাইনাস করে দিলাম, বের হলো ইবিটি বিয়োগ করার পরে, অর্থাৎ 6,50,000 থেকে 1,50,000 বাদ দিলে 5 লক্ষ থাকে, 6,50,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 5,50,000 থাকে, আর 6,50,000 থেকে 80,000 বাদ দিলে 5,70,000 থাকে অবশিষ্ট। এটাই হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এবার আসুন, আর্নিং বিফোর ট্যাক্সের উপরে ট্যাক্স রেট কাটতে হয়, আর ট্যাক্স রেট প্রস্তাবতে দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে তাহলে আমরা 40% ধরে নেব, কিন্তু এই অঙ্কে দেওয়া ছিল ট্যাক্স রেট 20%। তো আমরা 20% গুণ করলাম ইবিটির উপরে। প্রত্যেকটা ঘরে ইবিটি আলাদা আছে, যেমন প্রথমটা 5 লাখ, 5 লাখের উপরে 20% গুণ করলে হয় 5 কোটি 100, অর্থাৎ 1 লক্ষ টাকা। দ্বিতীয় কলামে ছিল 5,50,000, এর উপরে 20% গুণ করলে হয় 1,10,000 টাকা। 3 নম্বর সোর্সে ছিল 5,70,000, ওর উপরে 20% গুণ করলে হয় 1,14,000 টাকা। তো আমরা ট্যাক্সটা মাইনাস করার পরে যেটা ফলাফল আসে সেটাকে বলে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ইএটি। ইএটির পরে এবার প্রিফারেড। তো প্রিফারেড আমরা যে বাদ দিব, এই প্রিফারেডের ওয়ার্কিংয়ে চলে যান। 3 নম্বর ওয়ার্কিং, প্রিফারেড আছে মাত্র 3টি। তো 3টির মধ্যে আমাদের প্রথমটা নীল, দ্বিতীয়টায় আছে 60,000, তৃতীয়টা নীল, অর্থাৎ মিডিলে 60,000 থাকবে আর দুই পাশে নীল। তো প্রিফারেড বাদ দেওয়ার পরে যেটা হয়, এটার নাম হলো আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার, যার সংক্ষিপ্ত বলা হয় ইএসিএস। তো ইএসিএস আমাদের বের হয়ে আসলো 4 লাখ, 3,80,000 এবং 4,56,000 টাকা। এরপরের কাজ হলো নাম্বার অফ শেয়ার বসিয়ে দিতে হবে। নাম্বার অফ শেয়ার পাবো কোথায়? 1 নম্বর ওয়ার্কিংয়ে। তো আসুন আমরা প্রথমে 1 নম্বর ওয়ার্কিংটা আবার দেখে আসি। এখানে 15,000, 10,000, 22,000 এই শেয়ার সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে ভাগ করে দিব, এবার ইপিএস পাওয়া যাবে ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, অর্থাৎ 4 লক্ষ ভাগ 15,000 ভাগ করলে আসে 26 টাকা 67 পয়সা। 3,80,000 ভাগ 10,000 ভাগ করলে হয় 38 টাকা। 4,56,000 ভাগ 22,000 ভাগ করলে আসে 20 টাকা 73 পয়সা। এখানে সর্বোচ্চ ইপিএস হয়েছে 38 টাকা। তাহলে এই 3টি সোর্সের মধ্যে সব থেকে বেস্ট সোর্স হলো সোর্স নাম্বার 2, কারণ এখানে ইপিএস বড় হয়েছে। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের এটি চাওয়া হয়েছিল, সিলেক্ট দ্য বেস্ট সোর্স ফর দিস কোম্পানি। এই কোম্পানির জন্য সব থেকে উত্তম সোর্স কোনটি এই 3টের মধ্যে? তো আমরা দেখলাম 2 নম্বর সোর্সটাই ভালো। তাহলে ইপিএস এখানে আমাদের বেশি হয়েছে। তো এটা আমরা কমেন্ট করে লিখে নেব উত্তর, কমেন্ট, উই শুড সিলেক্ট সোর্স নাম্বার 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন এনি আদার সোর্স। অন্যান্য সোর্স থেকে সোর্স নাম্বার 2 সেখানে ইপিএস সব থেকে বড়, এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করলাম। ঠিক সেমভাবে 2 নম্বর অঙ্কটি দেখুন। এখানে বলা হচ্ছে কমন স্টক শেয়ার, এখানে মেথড বলা হয়েছে, কারণ মেথড বললে এম লিখতে হয়, অল্টারনেটিভ বললে এ লেখা হয়, অপশন বললে ও লেখা হয়, আর সোর্স বললে এস লেখা হয়। S1, S2, M1, M2, M3 এরকমভাবে। ঠিক একইভাবে এই অঙ্কটা আপনারা সমাধান করবেন বাসায়। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকলো 2 নম্বর অঙ্ক। শিক্ষার্থীগণ, এরপরে আসুন আরেকটা অঙ্ক দেখি। যেহেতু একই রকম অঙ্ক, তো আজকের ক্লাসে আমরা এটা শেষ করে পুরো এই ফরম্যাটে অঙ্ক সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো সবগুলো অঙ্কই একইভাবে করতে পারবেন। তো আসুন 2 নম্বরের পরে 3, 4 এগুলো সব একই অঙ্ক, এটা করবেন। 5 নম্বর দেখুন, 5 নম্বরটাও অনেক সহজ অঙ্ক। এরপরে আমরা বোর্ড প্রস্থ সমাধান করব। তো এরপরে 6 নম্বর অঙ্কটা, এর মধ্যে থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। এইরকমই অঙ্ক আসে, হয়তো ফিগারটা একটু চেঞ্জ করা থাকে কিন্তু কাঠামো চেঞ্জ হয় না, এইভাবেই থাকে। দেখুন 15 সালে এসেছিল এই অঙ্কটি, 4 মার্কের জন্য এসেছিল। প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ জুয়েল শু কোম্পানি লিমিটেড ইজ গিভেন বলো, নিচে দেওয়া হলো জুয়েল শু কোম্পানির 50 লাখ টাকা ফুললি ক্যাপিটাল কালেক্টেড বাই দ্য অর্ডিনারি শেয়ার। এই 50 লাখ টাকা তাদের বর্তমানে ক্যাপিটাল আছে, আর এই সম্পূর্ণ ক্যাপিটাল একটা সোর্স থেকে ম্যানেজ হয়েছিল, সেটা হলো অর্ডিনারি শেয়ার। তো অর্ডিনারি শেয়ার বললে আমরা পূর্বে শিখেছি অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার এবং কমন স্টক শেয়ার বলা থাকলে ওটা অবশ্যই নাম্বার অফ শেয়ারে প্রভাব পড়বে, 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে যাবে। এখন 50 লাখ টাকায় তাদের ব্যবসা,
আরও বৃদ্ধি করতে হবে, এই জন্য কিছু টাকা অ্যাডিশনাল দরকার। সেই টাকাগুলো ম্যানেজ করার জন্য আমরা ফিল্ডে নামবো। দেখুন বলছে কোম্পানি নিড, তাদের প্রয়োজন 40 লাখ টাকা ফর দ্য এক্সটেনশন অফ দেয়ার প্ল্যান্ট। তাদের প্ল্যান্ট বৃদ্ধি করার জন্য 40 লাখ টাকা এখন প্রয়োজন। এই 40 টাকা ম্যানেজ করার জন্য আমাদের ফিল্ডে নামতে হবে। সো দে কনসিডারিং দ্য ফলোয়িং অল্টারনেটিভ, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, দুইটা অল্টারনেটিভের মাধ্যমে এই 40 লাখ টাকা ম্যানেজ করতে চাচ্ছে। অল্টারনেটিভ 1 প্রথম বলা আছে 20 লাখ টাকার ডেপ্ট ক্যাপিটাল, অর্থাৎ ঋণ করা হবে যেখানে সুদ দিতে হবে, অ্যান্ড 20 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, যেখানে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, পূর্বে যা ছিল শেয়ার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এবার আসুন তাহলে 20 লাখ আর 20 লাখ 40 লাখ ম্যানেজ হয়ে গেল, একটা অপশন গেল। আরেকটা অপশন আসুন, 10 লাখ টাকার প্রিফার্ড স্টক বিক্রি করবে, যেখানে প্রিফার্ড ডিভিডেন্ড দিতে হবে, অর্থাৎ 3 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হবে। আর 15 লাখ টাকার ডেপ্ট ডিবেঞ্চার ঋণ করবে, যেখানে সুদ দিতে হবে। তাহলে 10 আর 15 25 লাখ ম্যানেজ হয়ে গেছে। 40 লাখের মধ্যে 25 লাখ দুইটা উৎস থেকে ম্যানেজ করা হলো, আরও অবশিষ্ট থাকে 15 লাখ টাকা। বলছে অ্যান্ড দ্য রিমাইনিং 15 লাখ টাকা অর্ডিনারি শেয়ার, আর এই 15 লাখ টাকা অর্ডিনারি শেয়ার বিক্রি করে ম্যানেজ করবে, অর্থাৎ শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা 2 নম্বর অল্টারনেটিভে দেখলাম 3টা সোর্সেই তারা হাত দিচ্ছে। প্রথমে প্রিফারেড বিক্রি করলো, তারপরে ডেপ ডিবেঞ্চার লোন করলো, তারপরে আবার অর্ডিনারি শেয়ার বিক্রি করলো, মোট হলো 40 লাখ। যেভাবেই হোক প্রত্যেকটা সোর্সে, প্রত্যেকটা অল্টারনেটিভে ওই 40 লাখ ম্যানেজ করেই দিবে। তো আপনারা এখান থেকে ওয়ার্কিং করবেন। তো আসুন এরপরে আরও কিছু বলা হচ্ছে। এক্সপেক্টেড প্রত্যাশিত ইবিআইটি, অর্থাৎ তারা যদি এটা বিনিয়োগ করে তাহলে প্রত্যাশিত আয়ের হার হতে পারে 8,50,000 টাকা। ট্যাক্স রেট 20%, রেট অফ দ্য ইন্টারেস্ট 12%, প্রিফার্ড স্টক ডিভিডেন্ড কত 6%, প্রাইস পার অর্ডিনারি শেয়ার কত 100 টাকা। এগুলো 1 নম্বর ওয়ার্কিংয়ে প্রাইস পার অর্ডিনারি শেয়ার লাগবে, আর প্রিফার্ড স্টক লাগবে 3 নম্বর ওয়ার্কিংয়ে, আর ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিংয়ে। এখন আমাদের বের করতে হবে ইপিএস। ইপিএস বের করতে গেলে তো ইন্টারেস্ট বের করা লাগবে, নাম্বার অফ শেয়ার বের করতে হবে, প্রিফার্ড ডিভিডেন্ড বের করতে হবে, এই জন্য 3টে ওয়ার্কিং করা লাগবে। মেয়েকে কমেন্ট আবার কমেন্ট করতে হবে ইপিএসের উপর বেসিস করে। তো আসুন আমরা প্রথমে 3টে ওয়ার্কিং দেখি। পূর্বের নাই ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, প্রথমে আমরা নাম্বার অফ শেয়ার লিখব, 2 নম্বর ওয়ার্কিংয়ে ইন্টারেস্ট লিখব, আর 3 নম্বর ওয়ার্কিংয়ে প্রিফার্ড ডিভিডেন্ড লিখব। অল্টারনেটিভ দিয়ে আছে 2টা করে, তাহলে অল্টারনেটিভ 1, 2, 1, 2 সবগুলো 1, 2, 1, 2 লিখবেন। এখানে লেখা হলো। এবার আসুন প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে বলা হয়েছিল 50 লাখ টাকার ফুললি অর্ডিনারি শেয়ার। তো এইটা আমাদের ওল্ড শেয়ার, এটা আগে লিখে নিতে হয়। যদি প্রেজেন্ট কিছু দেওয়া থাকে তাহলে সেটা প্রথমে লিখে নিতে হবে। তো দেখুন প্রথমে আমরা লিখেছি ওল্ড শেয়ার 50 লক্ষ ভাগ 100 টাকা, 50,000 শেয়ার ছিল পূর্বে। তো ওল্ড যে শেয়ার থাকবে বা ওল্ড যদি ইন্টারেস্ট থাকে সেটা প্রথমে ওয়ার্কিংয়ের প্রথমে লিখে নিতে হয়। তো লিখে নেওয়া হলো 50,000 শেয়ার পূর্বে ছিল, অল্টারনেটিভ 1 এবং 2 দুইটার সামনে লিখে নেওয়া হলো, তারপরে প্লাস। প্রেজেন্ট কোনো ইন্টারেস্ট ছিল না, এই জন্য আমরা ওল্ড ইন্টারেস্ট লিখিনি। প্রেজেন্ট কোনো প্রিফারেড ছিল না, যার কারণে এটা লেখা হয়নি। যাই হোক, এবার আসুন আমরা প্রস্ত পড়বো আর ওয়ার্কিং দেখব। সেক্ষেত্রে দেখুন প্রথমে 1 নম্বর অল্টারনেটিভ বলা হচ্ছে 20 লাখ টাকা ডেপ্ট। তো ডেপ্ট বলে কোথায় যেতে হয়, 2 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়, কারণ এর উপরে ইন্টারেস্ট হবে। তো আসুন 20 লাখের উপরে 12% ইন্টারেস্ট। তো লিখলাম 20 লাখ টাকা 12% গুণ করলে হয় 2,40,000 টাকা, এটা ইন্টারেস্ট। আর 20 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, তাহলে কোথায় যেতে হবে, অর্ডিনারি শেয়ার 1 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়। তো লিখলাম 20 লাখ ভাগ 100 মানে 20,000। তো পূর্বে ছিল 50,000, নতুন হলো 20,000, মোট হলো 70,000 শেয়ার। তো এটা আমাদের 1 নম্বর অল্টারনেটিভ শেষ। 1 নম্বর অল্টারনেটিভ কমপ্লিট হলো। এখন 1 নম্বর অল্টারনেটিভে কোনো প্রিফারেড নাই, যার কারণে প্রিফারেডটা আমরা নীল লিখে দিয়েছি। যখন থাকবে না সেই সোর্সটা আমরা নীল লিখে দেবো। এবার আসুন দ্বিতীয় অল্টারনেটিভ 10 লাখ টাকার প্রিফারেড, 6% হারে প্রিফারেড ডিভিডেন্ড হয়। তো আসুন 2 নম্বর অল্টারনেটিভ প্রথমে 10 লাখের উপরে প্রিফারেড 6% কত আসে 60,000 টাকা, ব্যাস ওকে। এবার বলছে 15 লাখ টাকা ডিবেঞ্চার। তো ডেপ ডিবেঞ্চার বললে তো ইন্টারেস্ট হয়, এই জন্য 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে গেলাম। 15 লাখ টাকার উপরে 12% ইন্টারেস্ট। তো এটা ওয়ার্কিং করে পেলাম 1,80,000 টাকা। আরেকটা অংশ বাকি থাকলো 15 লাখ টাকার অর্ডিনারি শেয়ার। তো 15 লাখ টাকা অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ার বললে তো নাম্বার অফ শেয়ারে চলে আসে 1 নম্বর ওয়ার্কিংয়ে। সেক্ষেত্রে মনে আছে আপনাদের যে 4টি কথা বলেছিলাম, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। এগুলি বললে নাম্বার অফ শেয়ার ওখানে আসতে হয়। তো আসলাম আমি এখানে নাম্বার অফ শেয়ারের এখানে গেলাম, সেখানে কি লিখলাম 15 লাখ টাকা ভাগ 100, তাতে আসে 15,000, পূর্বে ছিল 50,000, মোট যোগ করে হয় 65,000 শেয়ার। কমপ্লিট। তাই 2টা অল্টারনেটিভ কমপ্লিট। এবার আসুন আমরা ইপিএসের জন্য প্রস্তুতি নিই।
একটা ছক তৈরি করব। অল্টারনেটিভ কয়টা? দুইটা, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2। ইবিআইটি প্রশ্নপত্রের সাপ্লাই দেওয়া হয়েছে 8,50,000 টাকা। দেখুন এখানে বলা হয়েছে 8,50,000, এটা দেওয়া থাকবে। যদি কখনও প্রশ্নপত্রে ইবিআইটি দেওয়া না থাকে তাহলে 4 নম্বর ওয়ার্কিং করতে হবে। সেখানে 4 নম্বর ওয়ার্কিং করে তখন একটা রিটার্ন অন ইনভেস্টমেন্টের রেট দেওয়া থাকবে। তখন আপনি কি করবেন? প্রথমে 50 লাখ টাকা আর 40 লাখ যোগ করবেন, তাহলে 50 আর 40 90 লাখ। 90 লাখের উপরে ROI তখন একটা রেট দেওয়া থাকবে। সাপোজ ধরে নিলাম ROI দেওয়া আছে 20%, তাই 90 লাখের উপরে 20% গুণ করে যেটা হয় ওটাই হবে ইবিআইটি। তখন আমাদের 4 নম্বর ওয়ার্কিং করে নিতে হবে। আর যেহেতু ইবিআইটি দেওয়া আছে সেহেতু এখানে ওয়ার্কিং করা লাগলো না। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারলাম ইবিআইটি দেওয়া আছে 8,50,000, দুইটা কলামে বসালাম। এখান থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট। ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিতে হয়। ইন্টারেস্ট কোথায় পাওয়া যায়? 2 নম্বর ওয়ার্কিংয়ে। 2,40,000 আর 1,80,000। দেখুন 2,40,000 আর 1,80,000 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে ইবিটি থাকলো। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়। ট্যাক্স প্রশ্নপত্রে বলা হয়েছে 20%, তাহলে 20% আমরা ট্যাক্স গুণ করলাম। গুণ করে প্রথমে 6,10,000 সাথে গুণ করলে হয় 1,22,000 টাকা, আর 6,70,000 সাথে 20% গুণ করলে হয় 1,34,000 টাকা। এই দুইটি টাকা মাইনাস করার পরে ইএটি হয়, আর্নিং আফটার ট্যাক্স বের হয়। আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিতে হয়। এখন প্রিফারেড ডিভিডেন্ড দেখলাম ওয়ার্কিং নাম্বার 3-এ 1 নম্বরে নীল আর 2 নম্বরে আছে 60,000 টাকা। তো প্রথমটা 0 আর পরেটা 60,000 টাকা বসিয়ে মাইনাস করে দিলাম। এখান থেকে পাওয়া গেল ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। এবার আসুন ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, তাহলে নাম্বার অফ শেয়ার বসাতে হবে। এটা পাবো কোথায়? 1 নম্বর ওয়ার্কিং। দেখুন 1 নম্বর ওয়ার্কিংয়ে 70,000 আর 65,000 শেয়ার বসিয়ে আমরা ভাগ করেছি। আমাদের ইপিএস পাওয়া গেছে 6 টাকা 97 পয়সা আর এটা 7 টাকা 32 পয়সা। এই ছিল আমাদের ইপিএস। এখন আসুন এখানে দেখলাম একটা 7 টাকা একটা 6 টাকা সামথিং পয়সা। তো এখানে 7 টাকা যেটা এটা বড়, আর ইপিএস বড় হলে সেটাই আমাদের জন্য ভালো। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে যে সিলেক্ট মেক এ কমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ইপিএস, অথবা সিলেক্ট দ্য বেস্ট সোর্স, এইভাবে বলতে পারে। তো যেহেতু আমাদের এখানে কমেন্ট করতে বলা হয়েছে তাহলে আমরা কমেন্ট করি যে আমাদের 2 নম্বর সোর্সটা ভালো। উই শুড সিলেক্ট সোর্স নাম্বার 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন এনি আদার অল্টারনেটিভ। অন্য অল্টারনেটিভ থেকে এটা বড় হয়েছে, যার কারণে এটা আমাদের সিলেক্ট করা উচিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ছিল আমাদের 15 সালের প্রশ্ন। এবার 16 সালে একইভাবে প্রশ্ন করা হয়েছে। এটা 10 মার্কের প্রশ্ন ছিল। এদের রিকোয়ারমেন্ট 3টে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা তাহলে এটা করি। 9 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে এ প্রোডাকশন কোম্পানি হ্যাজ 16,000 ইকুইটি শেয়ার অফ 100 টাকা ইচ। পূর্বে তাদের ওল্ড শেয়ার ছিল 16,000, যাদের দাম ছিল 100 টাকা করে। এগুলো শেয়ার সংখ্যা বলা হয়েছে। ইজ ইটস দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, এটা কিন্তু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার শুরুতে ছিল। দ্য কোম্পানি নিড, কোম্পানি এখন নতুন কিছু প্রয়োজন দরকার, এখন কিছু প্রয়োজন বলছে নিড 25 লাখ টাকা ফর এ এক্সটেনশন অফ দেয়ার প্রজেক্ট বৃদ্ধি করার জন্য তাদের আরও কত টাকা দরকার? 25 লাখ টাকা। এই 25 লাখ টাকা ম্যানেজ করার জন্য তারা ফিল্ডে নামবে। আর ফিল্ডে সোর্স আছে কয়টি? 3টি। হয় তারা অর্ডিনারি শেয়ার বিক্রি করে ম্যানেজ করবে, না ডিবেঞ্চার ডেপ ডিবেঞ্চার লোন করতে পারে, অথবা প্রিফারেড শেয়ার। দেখুন পরে সেন্টেন্সটা বলা আছে সো দে আর কনসিডারিং দ্য ফলোয়িং মেথড অফ ফাইন্যান্সিং। তো এখানে মেথডটা আছে আমাদের 3টা, অল্টারনেটিভ 1, 2, 3, 3টা। তো এই 3টায় আমাদের কী কী বলেছে একটু পড়ি। প্রথম বলছে 10,000 ইকুইটি শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 200 টাকা। সেক্ষেত্রে দেখুন ক্যালকুলেটারে 10,000 গুণন 200 এটা গুণ করবেন, তাহলে দেখবেন 20 লাখ টাকা ম্যানেজ হয়। দরকার আমাদের 25 লাখ, তার মধ্যে 20 লাখ টাকা অর্ডিনারি শেয়ার ইকুইটি শেয়ার বিক্রি করা হয়েছে। শেয়ারের সংখ্যা এখানে বলা হয়েছে 10,000। এখন 20 লাখ টাকা ম্যানেজ করলে তো শুধু হবে না, আরও দরকার 5 লাখ। বলছে অ্যান্ড দ্য রেস্ট, অবশিষ্ট টাকা 10 লাখ 10% হারে বন্ড ডেপ ডিবেঞ্চার লোন মর্টগেজ এগুলো বললে ইন্টারেস্ট হয়। তো ঠিক আছে, প্রথমে আমরা 1 নম্বর যে কথাটা বললো 10,000 ইকুইটি শেয়ার, এটা 1 নম্বর ওয়ার্কিংয়ে নেবেন। আর অবশিষ্ট যে 10 লাখ টাকা বললো 5 লাখ টাকা 10% সুদ, এটা যেতে হবে 2 নম্বর ওয়ার্কিংয়ে ইন্টারেস্টের এখানে। তো আসুন আমরা সঙ্গে সঙ্গে আমরা ওয়ার্কিংটা দেখে আসি। 1 নম্বর ওয়ার্কিং করার সময় এখানে ওল্ড শেয়ারটা আগে লিখে নেবেন। ওল্ড শেয়ার কত ছিল? 16,000 লিখলাম। অল্টারনেটিভ কয়টি? 3টি। অল্টারনেটিভ 1, 2, 3, প্রত্যেকটা ওয়ার্কিংয়ে 1, 2, 3, প্রত্যেকটা ওয়ার্কিংয়ে 1, 2, 3 লিখলাম। এখন ওল্ড শেয়ারের নিয়ম হচ্ছে প্রথমে সবার সামনে বসাই দিতে হয়। প্রথমে এখানে বসালাম 16,000 প্লাস, যদি নতুন শেয়ার আসে তাহলে প্লাস। ওল্ড কোনো ইন্টারেস্ট ছিল না, এই জন্য আমরা লিখিনি। ওল্ড কোনো প্রিফার্ড ছিল না, এটাও লেখা হয়নি। তো আসুন
আমরা আবারও পড়ি অল্টারনেটিভ। প্রথমে এক বলছে ইকুইটি শেয়ার 10,000 ইকুইটি শেয়ার, সেখানে দেখুন 1 নম্বরে 10,000 ইকুইটি শেয়ার 16,000-এর সাথে যোগ করলাম, তাহলে শেয়ার সংখ্যা আসলো 26,000। আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 5 লাখ টাকা, 10% বন্ড। 5 লাখ কীভাবে আসলো আবারও বলি, 10,000-এর সাথে 200 গুণ করার পরে আসে 20 লাখ। তো দরকার আমাদের 25 লাখ, সেখান থেকে ম্যানেজ হলো 20 লাখ, আর শর্ট আছে 5 লাখ। ওই 5 লাখ এখানে বলা হচ্ছে অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তা রেস্ট বলতে অবশিষ্ট 5 লাখ, তার উপরে 10%। আশা করি বুঝতে পারছেন। 10% সুদ, 2 নম্বর ওয়ার্কিংয়ে গেলাম, 5 লাখের উপরে 10% সুদ 50,000 টাকা। এটাই ছিল আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট। এবার আসুন, দুইটা সোর্স থেকে আমরা 25 লাখ ম্যানেজ করে ফেলেছি, তাহলে প্রিফারেডের কোনো অ্যামাউন্ট আসলো না, যার কারণে প্রিফারেড ডিভিডেন্ড নীল। 1 নম্বর অল্টারনেটিভ শেষ, 2 নম্বর অল্টারনেটিভ শুরু। 14% লোন অফ টাকা 15 লাখ, 14% সুদ দিতে হবে 15 লাখের উপরে, তাহলে 15 লাখ টাকা ম্যানেজ করা হয়েছে 14% সুদে। এই যে ইন্টারেস্ট কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এটা 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে 15 লাখের উপরে 14%। দেখুন 15 লাখের উপরে 14%, তাহলে কত আসে? 2,10,000 টাকা। এটাই 15 লাখ টাকা ম্যানেজ হয়েছে। আর অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 10% প্রিফার্ড স্টক। শিক্ষার্থীগণ, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলতে আমরা কত বুঝবো? 25 লাখের থেকে 15 লাখ যদি ম্যানেজ হয়ে যায়, তাহলে আর 10 লাখ টাকা শর্ট থেকে ওই 10 লাখ টাকাই হলো রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, যেটি 10% হারে প্রিফার্ড স্টকের মাধ্যমে ম্যানেজ করতে হবে। তো আসুন, প্রিফার্ড স্টক আমরা জানি 3 নম্বর ওয়ার্কিংয়ে থাকে। তো চলে গেলাম প্রিফার্ড স্টকে। এখানে 10 লক্ষের উপরে 10%, 1 লক্ষ টাকা প্রিফারেড ডিভিডেন্ড। তাহলে 2 নম্বর স্টক শেষ। এখন 2 নম্বর অল্টারনেটিভ তো শেষ করলাম, কিন্তু নাম্বার অফ শেয়ার তো কিছুই বলা হলো না। বলা হলো শুধুমাত্র ডেপ্ট মানে লোন করা হয়েছে আর প্রিফার্ড স্টক। তাহলে অর্ডিনারি শেয়ার কই? অর্ডিনারি শেয়ার 1 নম্বর ওয়ার্কিংয়ে কিছুই না, এই জন্য নীল দেখানো হলো নতুন করে। এটা 16,000 টাকা। এই 16,000 শেয়ার আগেরটাই থাকলো যোগ করার পরে, শেয়ার সংখ্যা 16,000। সেক্ষেত্রে দেখুন 2 নম্বর অল্টারনেটিভ তো আমরা শেষ করেছি। এবার আসুন 3 নম্বর অল্টারনেটিভ। 20,000 ডিবেঞ্চার, প্রত্যেকটা ডিবেঞ্চারের দাম 50 টাকা। তাহলে 50 টাকা 20,000 গুণ করলে হয় 10 লাখ টাকা। তো 10 লাখ টাকার ডিবেঞ্চার সুদ কত দিতে হবে? 8% হারে। এই সুদ কোন ওয়ার্কিংয়ে যায়? 2 নম্বর ওয়ার্কিংয়ে যায়। তাহলে 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা এখানে বসাবো 20,000 শেয়ার, এই 20,000 ডিবেঞ্চার 50 টাকা করে 8% গুণ করলে আসে, তাহলে 10 লাখের উপরে 8% কত হয়? 80,000। এই যে 80,000 বের হলো, এটা ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে বুঝলাম, আবার বলি 20,000 গুণন 50 কত হয়? 10 লাখ। তো 10 লাখ টাকা আমাদের ম্যানেজ হয়েছে 25 লাখের মতো থেকে। আর অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, আর অবশিষ্ট 15 লাখ টাকা বাই ইকুইটি শেয়ার। সেখানে দেখুন ইকুইটি শেয়ার বললে কোথায় যেতে হয়? নাম্বার অফ শেয়ার 1 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়। কারণ কয়টা নাম বলেছিলাম? 4টা নাম। ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার, জেনারেল শেয়ার এবং কমন স্টক শেয়ার। তো শেয়ারের দাম কত করে? 200 টাকা করে। এখন 15 লাখ টাকার 200 দিয়ে ভাগ করলে 7,500 শেয়ার। তো দেখুন 1 নম্বর ওয়ার্কিং আমি চলে গেলাম এখানে, 15 লাখ ভাগ 200, তাহলে 7,500 শেয়ার। তো 7,500 আর আগে ছিল কত? 16,000। মোট যোগফল কত হয়েছে? 23,500। তো আমরা আবারও আসি 3 নম্বর অল্টারনেটিভ দেখি। ডিবেঞ্চার আমরা ইন্টারেস্টের এখানে 2 নম্বর ওয়ার্কিংয়ে নিয়ে গেছি, আর অর্ডারি শেয়ার ইকুইটি শেয়ার কোথায় নিয়েছি? 1 নম্বর ওয়ার্কিংয়ে। তাহলে 3 নম্বর ওয়ার্কিংয়ে আমাদের কিছুই আসলো না, এটা নীল। তো 3 নম্বর ওয়ার্কিংয়ে আমরা নীল লিখে দিলাম। নীল লিখে এটা আমাদের কমপ্লিট, ওয়ার্কিংটা কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সহজে এইভাবে ধীরে ধীরে বুঝাইছি এই জন্য যে পরবর্তী অঙ্কগুলো যাতে আপনাদের করতে সুবিধা হয়, এই জন্য আমি এটা ভালোভাবে বোঝালাম। এবার আসুন এক্সপেক্টেড ইবিআইটি কত? 5,90,000। এটা হলো ইবিআইটি। তাহলে ইবিআইটি যেহেতু দেওয়া আছে 4 নম্বর ওয়ার্কিং করা লাগবে না। ট্যাক্স রেট 30%। এখন রিকোয়ারমেন্ট ইপিএস তৈরি করেন। তো পূর্বের নাই ইপিএস তৈরি করবো, অল্টারনেটিভ 1 2 3 তিনটা। ইবিআইটি 5,90,000, সেখান থেকে বাদ দিলাম ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে এসে বাদ দিলাম। ইবিটি বের হলো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দেন, ট্যাক্স বাদ দিলে আসবে কত? ইএটি পাওয়া যাবে 3,78,000 প্রথমটা, তারপর এটা 2,66,000, তারপর 3,57,000, এভাবে ইএটি। এবার আসুন প্রিফারেড ডিভিডেন্ড আমরা 3 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে এসেছি। তবে এখানে অল্টারনেটিভ শুধুমাত্র 2তে ছিল 1 লাখ, তাছাড়া 1 এবং 3-এ প্রিফারেড ছিল না। তো বাদ দেওয়ার পরে আমরা এখানে ইএসিএস পেয়েছি। ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করেছি, ভাগ করলে ইপিএস বের হয়েছে। পূর্বের নাই, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আসুন ইপিএস আমাদের শেষ হলো। 2 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি।
ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি সূত্র আমরা জানি ইএটি ভাগ শেয়ার ক্যাপিটাল। তো ইএটি এসিএস না ইএটি, শিক্ষার্থীগণ তো ইএটি আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। এখান থেকে দেখুন ইএটি অ্যামাউন্ট কীভাবে আসলো। প্রথম 1 নম্বর অল্টারনেটিভে ইএসিএস অথবা ইএসিএস লিখলে হবে। তো ইএসিএস কত ছিল? 3,78,000। আর শেয়ার ক্যাপিটাল খেয়াল করুন, শেয়ার ক্যাপিটাল হলো 26,000 শেয়ার, কিন্তু এই শেয়ারগুলির মূল্য কত? প্রথমে শেয়ার ছিল 16,000। যখন 16,000 শেয়ার ছিল তখন 100 টাকা মূল্য ছিল, তার মানে 16 লাখ। পরবর্তীতে 10,000 শেয়ার যখন হয়েছিল 200 টাকা করে, তাতে আসে 20 লাখ। তা 16 লাখ আর 20 লাখ কত হয়? 36 লাখ। তো শেয়ার ক্যাপিটাল 36 লাখ। 3,78,000কে 36 লাখ টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 10.50%। এটা অ্যান্সার। 2 নম্বর অল্টারনেটিভ 1,66,000 ইএসিএস। তো ইএসিএস 1,66,000 উপরে বসালাম, ডিভাইড বাই 16,000 শেয়ার, কিন্তু আমরা 16,000 শেয়ার সংখ্যা বসাবো না, আমরা শেয়ার ক্যাপিটাল বসাবো। তো যেহেতু ওল্ড শেয়ার 16,000 ছিল 16 লাখ, এই 16 লাখে আমরা বসালাম, বসাই এখানে ভাগ করে দিলাম, ভাগ করে পেলাম 10.38%। এটাই আনসার। লাস্ট 3 নম্বর ইএসিএস 3,57,000 ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল এখানে 23,500 শেয়ার আছে, কিন্তু প্রথমে আমরা ওয়ার্কিং করে নিলাম যে 16 লাখ ছিল 16,000-এর জন্য, আর বাড়তি যে 7,500 ছিল ওটা ছিল 15 লাখ। তো 15 লাখ আর 16 লাখ মিলে 31 লাখ। তো 31 লাখ দিয়ে ভাগ দেন, 100 দিয়ে গুণ করেন, তাহলে আসলে 11.52%। এটাই ছিল অ্যান্সার। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 2 হয়ে গেল, রিটার্ন অন ইকুইটি। এবার আসুন 3। রিকোয়ারমেন্ট 3-তে বলা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্টের উপরে আর্নিংয়ের হার কত, আয়ের হার কত। তো এটার সূত্র সহজ, ইবিআইটি ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল। ইবিআইটি প্রত্যেকটা সোর্সের জন্য একই ছিল 5,90,000, আর টোটাল ক্যাপিটাল প্রত্যেকটা সোর্সের জন্য একই রকম টাকা। শিক্ষার্থীগণ এটা আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল 16 লাখ, 16,000-এর 100 গুণ করলে 16 লাখ, আর অতিরিক্ত আমাদের শেয়ার ক্যাপিটাল আরও বিনিয়োগ করা হয়েছে কত? 25 লাখ। তাহলে 25 লাখ আর 16 লাখ, এতে টোটাল অ্যামাউন্ট আসে 41 লাখ। তো 41 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 14.39%। এটা হলো ইস অল্টারনেটিভ, মানে প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য একই রেট আসবে, যার কারণে আমরা ইস অল্টারনেটিভ লিখেছি। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের 16 সালের প্রশ্নের অ্যান্সার সমাধান। তো এবার আসুন, এটাও খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বর। তো এটা আপনারা আশা করতে পারবেন এখন, যেহেতু আমরা 16 নম্বর এটা করেছি 16 সালটা। তো আজকের ক্লাসে আমাদের 3 নম্বর ফরম্যাটে অঙ্কটা আর সমাধান করা সম্ভব হলো না, অনেক বড় ক্লাস হয়েছে। আগামী ক্লাসে আবার আমরা লিভারেট ফার্ম 3 নম্বর ফরম্যাটের অঙ্কটা করব। তো শিক্ষার্থীগণ আপনারা এই অঙ্কগুলি এখন বাড়িতে বসে প্র্যাকটিস করেন। আজকের ক্লাসে আপনারা এটা প্র্যাকটিস করে শেষ করবেন, আগামী ক্লাসে আবার আমরা 3 নম্বর ফরম্যাটটা শুরু করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।